প্রিয় দর্শক, জয়িতা অপরাজিতা আনপ্যারালাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিমা নেফার্দিতে। এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিওতে। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, আপনারা জানেন প্রতি পর্বে আমাদের কাছে আসেন অতিথি হয়ে একজন জয়িতা অপরাজিতা আনপ্যারালাল ওম্যান। আমাদের আজকে যিনি জয়িতা অপরাজিতা, তিনি একাধারে কবি, লেখক, লিরিসিস্ট, অ্যাক্টিভিস্ট, বিজনেস এন্টারপ্রেনার এবং ভ্রমণ বিলাসী মানুষ। অসম্ভব প্রাণবন্ত, প্রাণময়ী একজন মানুষ। আমাদের সাথে আছেন মৌ মধুবন্তী। তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি আমাদের আজকে জয়িতা অপরাজিতা, স্বাগত জানাচ্ছি আমার শোয়ে। অনেক ধন্যবাদ তোমাকে দিমা নেফার্দিতে, আজকের জয়িতা অপরাজিতা মতো এমন একটা শোতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ইটস মাই প্লেজার, ইটস আওয়ার প্লেজার। আমি দর্শকদের জন্য তোমার বায়োটা আগে একটু পড়বো, তারপরে আমরা আড্ডায় চলে আসবো। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি মৌ মধুবন্তীর পরিচিতিটা একটু পড়ছি। Mo Madhuvanti is a Bangladeshi Canadian-based diasporic Bengali poet, story writer, lyricist, poetry reciter, stage performer, and a very renowned host for the live stage show. She was born in Bangladesh and got her master's degree with distinction from Dhaka University, Bangladesh. She also got her degree in food and nutrition management and financial planning from Centennial College, Canada. She is presently working in a non-profit organization as a project facilitator. She does lots of experimental writing. She seeks humanity within the humanity. She loves humankind, which is the main interest of writing poetry. মৌ মধুবন্তী আবৃত্তিতে উৎকর্ষ লাভের জন্য যুক্ত হয়েছেন আবৃত্তি মেলায়। তিনি মনে প্রাণে বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণের প্রতি আনত চিরকাল। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি সুদক্ষ একজন শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে থাকেন। সম্প্রতি প্যানোরামা ইন্টারন্যাশনাল লিটারারি ফেস্টিভ্যাল 2022 গ্রিস থেকে আয়োজিত অনুষ্ঠানের জন্য কানাডার কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মৌ মধুবন্তী। সম্প্রতি বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা শাখার সভাপতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। রোমানিয়া থেকে ওয়ার্ল্ড লিটারেচার একাডেমি আয়োজিত কবিতা প্রতিযোগিতায় ওয়ার্ল্ড পোয়েটিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তার ইংরেজি কবিতা দ্য নভেমের জন্য। বিশ্বের নানা ভাষার অ্যান্থোলজিতে স্থান পাচ্ছে তার লেখা কবিতা। সম্প্রতি তিনি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। কবিতা ও গীতি কবিতা লেখা, মঞ্চে অভিনয়, অনুষ্ঠান সঞ্চালনা ও ইভেন্ট কোঅর্ডিনেটরে তার অনেক আগ্রহ রয়েছে। মৌ মধুবন্তী প্রকাশিত বাংলা কবিতার বই 13টি, ইংরেজি কবিতার বই 2টি, তিনি 3 ভাষা বাংলা, ইংরেজি ও স্প্যানিশ কবিতার বই 1টি, গল্পের বই 1টি। তার লেখা গান প্রকাশিত হয়েছে 10টি এবং প্রকাশিতব্য গ্রন্থ হাইকো ব্লেজ। World Poetic Star and International Cultural Ambassador Award 2021, Buriganga Peace and Environment 2020, Hans Award Peace Award 2019, Odyssey International Literacy Award 2019 শীর্ষক বেশ কিছু অ্যাওয়ার্ড, পুরস্কার, সম্মাননা লাভ করেছেন মৌ মধুবন্তী। দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন সত্যিকারের একজন আনপ্যারালাল উইমেন আজকে আমার সাথে। ধন্যবাদ। এত কিছু, এত গুণ, এত গুণের মানুষ তুমি। আমার প্রথম প্রশ্ন, তোমার সাহিত্য চর্চা শুরুটা কিভাবে, কবে থেকে? সাহিত্য চর্চা কিনা সেটা জানি না, তবে এতটুকু মনে আছে যে ক্লাস 5-এ প্রথম দেয়াল পত্রিকায় বনভোজন নামে একটি ছোট গল্প দিয়ে শুরু হয়েছিল লেখা। তারপর গল্পই লিখতাম। গল্প লিখতে লিখতে যখন ইডেন হোস্টেলে থাকা শুরু করেছি, তখন মা বাবা সবাইকে ছেড়ে থাকার যে একটা একাকিত্ব, সে একাকিত্ব আসলে কিভাবে যেন সিঁড়িতে বসে বসে লেখা লাইনগুলো একসময় কবিতা হয়ে ওঠে। সেসব কবিতাও কিন্তু বন্দী ছিল এবং মার ভীষণ কড়া নির্দেশ ছিল যে তোমাকে পড়াশোনা করে অ্যাব্রড যেতে হবে উচ্চ শিক্ষার জন্য, সুতরাং এসব করে সময় নষ্ট করবে না। তো লুকায়িত ছিল।
আমিও কখনো ভাবি নাই যে সব কখনো পত্রিকায় প্রকাশ করতে পারি, কিন্তু ম্যাগাজিনে দিতাম। ম্যাগাজিনগুলো তো আর দৈনিক পত্রিকা না যে মা বাবা কিনে পড়বে, তো সেরকম ভাবে কিছু প্রকাশিত হতো। কিন্তু নিউ ইয়র্কে যখন আসি, কোন সালে সেটা, কবে আমি এসেছিলে? নিউ ইয়র্কে আসি হলো 1991 সালে। আচ্ছা আচ্ছা। তারপর বাংলা পত্রিকা, বাঙালি, তারপর আরো অন্যান্য পত্রিকা ছিল। তো মাঝে মাঝে ওনারাই বলতেন যে কিছু লেখা দেন, কারণ তখন তো লেখা পাওয়াটা ভীষণ কঠিন ছিল না। ওনাদের উৎসাহে কিন্তু লেখা শুরু করলাম, লেখা যাওয়া শুরু করলো। সেই শুরু হলো যে পত্রিকার পাতায় আমার লেখা তো যাওয়া। সেক্ষেত্রে কি আমরা এমনটা ভাবতে পারি যে প্রবাস জীবন তোমাকে লেখক হতে আরো বেশি প্রভোগ করেছে, প্রকাশ করতে? হ্যাঁ, লেখক তো আমি ছিলামই, লিখছিলামই, আমার ডায়েরির পাতায় আমি অনেক লিখেছি, কিন্তু প্রবাস জীবন আমাকে প্রকাশিত হতে, উদ্ভাসিত হতে অনেক সহযোগিতা করেছে। এবং আমার যেটা মনে হয় যে প্রবাসে তো একটা কালচারাল শক আসলে থাকে। আমরা তো আমাদের মনের মতো করে বাংলা ভাষা বলতেও পারি না, সেই পরিবেশও সবসময় পাই না। সেই জায়গাটাও বোধহয় আরেকটু বেশি উদ্বুদ্ধ করে, সে জায়গাটা বর্ণমালার মধ্যে অবগাহনের যে ব্যাপারটা। আমি যেখানে থাকতাম সেখানে তো আসলেই আমার বাংলা ভাষায় কথা বলবার কোনো সুযোগ ছিল না, ম্যানহাটনে। আর সারাদিন রেস্টুরেন্টে কাজ করে কিন্তু দেখা গেল যে একটা রিসিটের মধ্যে আমি রিসিটের যে উল্টা পৃষ্ঠা ছিল সেখানেই কবিতা লিখে তাদেরকে দিয়ে দিতাম। তো অনেক সময় দেখা গেল যে আমি কাস্টমার টেক কেয়ার করতে করতেই লিখছি এবং ওনাদেরকে দিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু লেখা হয়েছে। তবে প্রবাস জীবনে এমনও হয়েছে যে কবিতা আবৃত্তি করতে মঞ্চে গিয়েছি, বা কবিতা পড়তে 21-এর অনুষ্ঠানে অথবা 16ই ডিসেম্বরে জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে, কিন্তু সেখানে আমাদের কোনো ইয়ে ছিল না যে শাড়ি পরতে হবে, সাজগোজ করতে হবে। বিলাসিতা ছিল না, সুযোগও ছিল না। দৌড়ের উপরে এসে শুধুমাত্র বাংলা ভাষার জন্যই সেই কবিতাটা পড়ে দিয়ে চলে যেতাম। কিন্তু তো ওইভাবে চর্চাটা ছিল। তারও মাঝখানে যখন একেবারে বিজনেসে জড়িয়ে গেছি তখন আর পারা যেত না, তখন ছেড়েই দিয়েছি। প্রায় ছেড়ে দিয়েছো মানে তোমার লেখালেখি করছি, কিন্তু পত্রিকায় দেওয়া কিছুটা ছুটি, মানে মঞ্চে আসাটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার শুরু হয়েছে যখন কানাডায় আমি মাইগ্রেট করে চলে যাই। কবে গিয়েছিলে কানাডাতে? 1998 তে আমি কানাডায় মাইগ্রেট করে যাই। নিউ ইয়র্কে 7 বছর ছিলাম। সো ইউ আর অ্যান ওল্ড নিউ ইয়র্কার, হ্যাঁ বলাই চলে। কিন্তু ইয়েস, আরেকটা জিনিস জানতে চাই, খুব সুন্দর লাগছে তোমার কনভারসেশন। আসলে এই যে ভাষার জন্য ভালোবাসা আনপ্যারালাল, তো তোমার লেখার সাবজেক্ট কি? মূলতই কিন্তু আমার মানবিকতার উপরেই লিখি, এবং সেটা হচ্ছে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধেই লিখি। যেখানেই অন্যায় দেখি সেটার বিরুদ্ধে আমার শব্দরা ফুঁসে ওঠে, সুতরাং আমি শব্দদের মাঝেই কিন্তু আশ্রয় নেই। আর প্রেম ইত্যাদি নিয়ে লিখবার মতো আসলে আমার কাছে তেমন কোনো শব্দ নেই, কিন্তু আমি মানুষকে ভালোবাসি। কিন্তু তুমি মানবপ্রেম নিয়ে তো মানবপ্রেম তো হ্যাঁ মানবপ্রেম নিয়ে লিখেছি, কিন্তু সেটাও কিন্তু মানুষকে যেহেতু ভালোবাসি, এবং পৃথিবীতে আমি বিশ্বাস করি যে হিংসা বিদ্বেষ যা চুরি রাহাজানি যা কিছু আছে তার থেকে মানুষকে মুক্ত করতে একটি শব্দই যথেষ্ট, সেটা হলো ভালোবাসি। অন্তর খুলে যদি আমি সবাইকে বলি ভালোবাসি, তাহলে সেটা একটা পুকুরে যদি বা পানিতে যদি আমরা সাবানের ফেনা ফেলি, তাহলে পুকুরটা যে বুদবুদ আসে, যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসে, সেই রকমই কিন্তু একটা ভালোবাসি শব্দটা ওরকম। মানুষের ভিতরে যত ক্ষোভ থাকুক, যত অন্যায় করবার স্পৃহা থাকুক, হিংসা থাকুক, দেশ থাকুক, সেটা কিন্তু কেটে যায়, কারণ ভালোবাসা এত শক্তিশালী। সুতরাং এই ভালোবাসা কথাটা শেখাতে কিন্তু অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। আমরা সবসময় বলি যে ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার পাশে দিমা নেফারতিতি বসে আছে, তাকে কিন্তু আমি বলছি না যে দিমা তোমাকে আমি ভালোবাসি। এই যে কার্পণ্য, এই যে দ্বিধা, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমার লেখাগুলো অনেকটা কিন্তু শুরু হয় দুঃখ কষ্ট দিয়ে, শেষ হয় কিন্তু পথ দিয়ে, একটা মেসেজ থাকে, একটা উন্মুক্ত পথ থাকে যে আসো, এট দ্য এন্ড অফ দ্য টানেল সেখানে একটা লাইট থাকে। তোমার এই দুঃখের দিন কিন্তু একেবারেই অন্ধকার না, একটা আনন্দ থাকেই। কিন্তু আরেকটা জিনিস যে when love talks, it talks in an universal language, মানে এভরিওয়্যার। তো খুব ভালো বলেছো তুমি তোমার লেখার সাবজেক্ট, এবং এখন তো তুমি প্রচুর লিখছো, আবার অন্য ভাষাতেও লিখছো। মূলত ইংরেজিতেই লিখছি এখন, তো অন্য ভাষায় ট্রান্সলেট হচ্ছে। যেমন আমার একটি বই আছে, আমি একখণ্ড বাংলাদেশ,
তার কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, স্প্যানিশে অনুবাদ করা হয়েছে, এবং তার থেকে অনেকগুলো কবিতাই কিন্তু রোমানিয়ান ভাষায়, তারপর উড়িষ্যা ভাষায় তারা অনুবাদ করে নিয়েছে। তো গ্রিক ভাষায়ও কিন্তু ইয়ে হয়েছে। আমি সেই জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে এই বইটা আমি মূলত প্রকাশ করেছিলাম 2019 সালে। কেন? কারণ বাংলাদেশ মাই সয়েল মাই সোল। আচ্ছা, আমি এখন বাংলাদেশ। হ্যাঁ, আর স্প্যানিশের নামটা হলো মি টিয়েরা মি আলমা। তো এটা খুবই সৌভাগ্যবশতই যে দুজন মানুষ অনুবাদ করে দিয়েছে। স্প্যানিশে যিনি অনুবাদ করেছে তিনি একজন পেইন্টার, তিনি একজন কবি, এবং বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে অনেক লেখাপড়া করে তারপরে যেটা অনুবাদকরা বলে যে একটা কালচারের সাথে যদি সম্পৃক্ত না হয়, একটা আত্মীকরণ না হয়, তাহলে কিন্তু সেই অনুবাদটা কিন্তু ওই রসটা পায় না, সেই নির্যাসটা আসে না, সেই নির্যাসটা আসে না, সুধা রসটা আসে না। তো সেই ভদ্রলোক কিন্তু তিনি নিজে পড়েছেন, জেনেছেন, আমার ছবিগুলো দেখেছেন, বাংলাদেশের অনেক মুভি দেখেছেন, তারপরে তিনি এটাকে করেছেন। স্প্যানিশ থেকে বাংলা সরাসরি করেছেন নাকি মাঝখানে ইংরেজি? না, ইংরেজিটা ছিল, ইংরেজি থেকেই তিনি অনুবাদ করেছেন। মাঝে মাঝে বাংলাটা নিয়ে কথা আমরা বলতাম, আমরা আলোচনা করতাম। তো এইভাবেই কিন্তু এটার উদ্দেশ্য ছিল যে আর্জেন্টিনাতেও 2019 সালে আমরা বই মেলায় গিয়েছিলাম, সেখানে প্রথম আমরা বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছি। তো প্রথম বছর অনেক লেখক যায়নি, মাত্র 2জন লেখক আমরা গিয়েছিলাম। কানাডা থেকে আমি, আর আমেরিকা থেকে আমার বন্ধু ডক্টর রনক আফরোজ, ও গিয়েছিল। তো আমরা যে সাড়াটা পেয়েছিলাম, যে সম্ভাবনাটা দেখেছিলাম, তার পরিপ্রেক্ষিতেই আলিমাল রাজি যিনি ওখানে আহ্বায়ক ছিলেন, তিনি 2020 সালের জন্য আমাকে আহ্বায়ক করেছিলেন। ওয়ান্ডারফুল। তো তখন তো এপ্রিল মাস, ততক্ষণে আমরা সবকিছু ঠিকঠাক করবার পরেও বাংলাদেশ, তারপর ভারত, আমেরিকা, কানাডা থেকে আমরা প্রায় 20 জনকে কিন্তু ইয়ে করেছিলাম, যে ঠিক করেছিলাম যে তারা যাবে সেখানে। কিন্তু প্যান্ডেমিকের কারণে অনেক কিছু, এই বইটা তার জন্যই তৈরি করা, এবং অনেককেই বলেছিলাম, বাংলাদেশ বাংলা একাডেমির সাথে কথা বলেছে যে অনুবাদের উপরে আপনারা জোর দেন, কারণ ল্যাটিন সাহিত্যে বাংলা সাহিত্যকে পরিচয় করিয়ে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের রবি ঠাকুরকে তারা চেনে এখনো। কারণ আমাদেরকে বাংলাদেশ প্যাভিলিয়নে এসে তারা খুঁজেছিল যে হু আর দ্য রাইটার্স কেম হিয়ার ফ্রম ট্যাগরস কান্ট্রি। ওয়ান্ডারফুল। তারপর সেখানে ভিক্টোরিয়া ওকাম্পোর মিউজিয়াম আছে, সেখানে আমরা গিয়েছি। আর্জেন্টিনার মেয়ে ছিল, আর্জেন্টিনার মেয়ে ছিল, এবং সেখানেই কিন্তু আমরা গিয়েছিলাম। মিউজিয়ামটা আছে, হ্যাপেন টু বি যে সেটা লেবার ডে উইকেন্ড ছিল বলে আমরা মিউজিয়ামে ঢুকতে পারিনি, কিন্তু আমরা বাইরে চাদর বিছিয়ে সমস্ত বইগুলো আমাদের চারপাশে ছড়িয়ে দিয়ে আমরা কবিতা আবৃত্তি করেছি, ভিডিও রেকর্ডিং করেছি, এবং একটা সময় মনে হলো যে ঠিক আমরা কিছু একটার ভিতরে ডুবে যাচ্ছি, একটা রেশ, একটা আবেশ, একটা রে, যেন আমাদেরকে রবীন্দ্রনাথের অনুরণনের মধ্যে ভাসছিল একদম, যে হারিয়ে গেছি, যে মনে হচ্ছিল যে ওনার একটা কিছু এসে আমাদেরকে স্পিরিচুয়ালি কিন্তু ওখানে টাচ করছে। তো সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যখন কখনো আমরা না প্ল্যান সেট করতাম, তাই না? প্ল্যান সেট করতাম, তখন যেরকম করে আমরা সোলদেরকে ডাকতাম, কবিতা আবৃত্তি কিন্তু সেরকমই, তুমি ডুবে যাও, ডুবে যাও, ডুবে যাও। যখন ডুবে যাবা তখন কিন্তু সেই সোলটা কিন্তু আসতে বাধ্য, কারণ একটা ট্রু বিলিভারের কাছে স্পিরিচুয়ালিটি, হিউম্যানিটি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। And actually, মানে great souls never die. They belongs to their works. You know that রবীন্দ্রনাথ, এই যে আজকে 13th নভেম্বর এখানে নিউ ইয়র্কে, যদিও বাংলাদেশে 13 নভেম্বর হয়ে গেছে, এবং হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী ছিল, ইটস 73তম জন্মবার্ষিকী, রাইট? হুমায়ুন তো একজন, হুমায়ুন কখনোই মানে প্রয়াণ করেননি, হুমায়ুন এখনো আছেন, হ্যাঁ, দেহ ত্যাগ করেছেন, কিন্তু তার কর্ম কখনো তো ত্যাগ হয়নি না। আমাদের মননে, আমাদের অনুরণনে, আমাদের চর্চায়, একদম একদম। এবং আমি বলি যে বাংলা শব্দ উচ্চারণ করে, জীবনানন্দ, সবাই, নজরুল, জীবনানন্দ,
প্রত্যেকেই কিন্তু তাদের ফুটপ্রিন্ট রেখে গেছেন আমাদের জন্য, তাদের কর্মের দ্বারাই কিন্তু। দেখো তুমি যে আজকে কাশফুলের শাড়ি পরেছো, সো সুইট হিয়ার। এই কাশফুলের শাড়ি কিন্তু আমাকে বারবার কার কথা মনে করিয়ে দিচ্ছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, পথের পাঁচালী, এবং একই সাথে সত্যজিৎ রায়। সেই কাশফুলকে বিভূতি এবং সত্যজিৎ দুজনেই কিন্তু একজন সাহিত্যে একজন চলচ্চিত্রে এনেছেন। এইতেও তারা বেঁচে আছেন, তারা টিকে আছেন তাদের অনুরণনে। সত্যি আমি এই শাড়িটা আজকে কেন পরেছি, কারণ বাংলাদেশে গিয়ে আমি যেটা করতে পারিনি, সেটা দিয়াবাড়িতে গিয়ে হাজার হাজার মানুষকে দেখেছি যে তারা কাশফুলের সাথে ছবি তুলছে, কিন্তু আমরা এত রাশে ছিলাম, আমাদের সময়ের এত টান ছিল যে নামতে পারিনি গাড়ি থেকে, শুধু দেখেই চলে এসেছি। তো তাই কারণে এই কাশফুল শাড়িটা পরে আমার মনে হলো যে না, আমি কাশফুল থেকে দূরে নেই। কিন্তু চমৎকার। আর আরেকটা, যারা প্রবাসে থাকি আমরাই জানি যে এই শীতের দেশে শাড়ি পরা, গয়না পরা, বাঙালিয়ানায় থাকা কতটা কঠিন, কিন্তু মনের টান কখনোই সেটা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না। সেই কঠিনকে অতিক্রম করে তো আমরা -50 ডিগ্রিতেও শাড়ি পরেছি। যখন শাহবাগে প্রজন্ম চত্বর হয়েছিল, তখন যে আমরা মানববন্ধন করেছিলাম, তখন টরন্টোতে -50 ডিগ্রি, কিন্তু আমরা প্রত্যেকেই শাড়ি পরে গিয়েছি সেখানে, বুট পরে, শাড়ি পরে গিয়ে, জ্যাকেট পরে সেখানে আমরা মানববন্ধন করেছিলাম। সুতরাং আমরা শুধু বাংলাদেশকে, 1971 বাংলাদেশকে বিজয় করে নিই, আমরা বিজয় করে সমস্ত বৈরী প্রকৃতিকে। সেজন্যই বলা হয় যে হোয়াই উমেন আর সো ইম্পর্টেন্ট, কারণ তারা হচ্ছে বাড়িতে প্রাইমারি কেয়ার গিভার এবং এল্ডারদেরকে টেক কেয়ার করবার, এবং জাতি গঠনের জন্য নারীদের ভূমিকা অন্যতম। এবং বাঙালি নারীর ভূমিকা তো আসলে সত্যি আনপ্যারালাল। যত দুর্যোগের মধ্যে, যত প্রতিকূলতার মধ্য দিয়ে বাঙালি নারী প্রেক্ষাপট তৈরি করে। তুমি যেমন একটু আগে বলছিলে, অনুষ্ঠানের আগেই বলছিলে যে প্ল্যাটফর্মটা আমরা রেডি করছি, আজ থেকে 50 বছর পরে নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মের উপরে হাঁটবে, মানে আমরা নারীরা, প্রবাসী নারীরা, সাহিত্য বা সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি যে প্ল্যাটফর্ম। খুব ভালো হচ্ছে আলাপ। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এখন, তারপর ফিরে এসে তোমার কবিতা শুনবো এবং আরো কিছু গল্প। নিশ্চয়ই, চলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয়িতা অপরাজিতা আনপ্যারালাল ওমেন। আমাদের আজকে জয়িতা অপরাজিতা মৌ মধুবন্তী। আমরা আবারও আড্ডায় ফিরে আসবো, তবে ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দাদু আসো। বাবা, তোমার তো হাঁটুতে ব্যথা। আচ্ছা সাবধানে। হ্যাঁ দাও। দাদু এদিকে। দাদু। বাবা, দাদু ব্যথা পেয়েছো? তোমাকে আগেই বলেছিলাম খেলো না। বাবা চলো, তোমাকে অ্যাক্টিভ হিলিং এ নিয়ে যাই। আমি ডক্টর ইমরুল কবির, 25 বছরের অভিজ্ঞতা নিয়ে কমিউনিটিতে আপনাদের সেবায় নিয়োজিত। আপনার ব্যথামুক্ত জীবনযাপনের জন্য আজই আসুন। অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি, লিভ লাইফ পেইন। চলো আজ বাইরে খাই। রোজ রোজ বাড়ির খাবার ভালো লাগে না। চলো মেক্সিকান খাই। মেক্সিকান জীবনে খাই। হেলদি, টেস্টি, হালাল তো 100% হালাল। বাংলাদেশি মালিক। কোথায় এটা? 2912 36 অ্যাভিনিউ, অ্যাস্টোরিয়া। নাম কি? লস চিকোস। আমিও খাবো। বুরিটোস, টাকোস, নাচোস, ক্যাসেডিয়া। অ্যাস্টোরিয়ার হালাল মেক্সিকান গ্রিল, লস চিকোসের হালাল খাবারের স্বাদ নিন। At Sterling Diagnostics, our focus is patient care. Our spa-like environment is COVID compliant and promotes patient comfort. We even have dedicated areas for women to ensure complete privacy.
We provide all radiology services, including MRI, CT, X-rays, mammograms, and ultrasounds with the latest technology. We are conveniently located in the Parkchester neighborhood of the Bronx. Call us at 718-319-1610. আরো একবার স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা আনপ্যারালাল ওমেন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি দিমা নেফারতিতি। আমাদের আজকে জয়িতা অপরাজিতা মৌ মধুবন্তী। তার সাথে আমাদের ব্রেকের আগে যে আলাপচারিতা হলো সেখানে আমরা দেখলাম যে একজন মানুষ যদি তার ডেডিকেশনের মধ্যে থাকেন, তার ফোকাসটা যদি সব সময় তিনি কি করতে চান সেটার উপরে রাখেন, তাহলে তার কাছে সাফল্য আসবেই। তো চলুন আমরা আবার শুনি মৌ মধুবন্তীর আরো অনেক সাফল্যের গল্প। আচ্ছা মৌ, তুমি সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে আসছো এবং আমি যেটা দেখেছি ফেসবুকে যে তুমি বাংলাদেশে তোমার গানের শুটিং করেছো, ওটা নিয়ে আমাকে একটু সংক্ষেপে বলো। হ্যাঁ, রাজশাহীতে গিয়েছিলাম চিহ্ন মেলায় এবং সেইখানেই ওই গানটি সুর করেছে রাজশাহী থেকে একজন। আচ্ছা, তুমি ঢাকা থেকে রাজশাহীতেও গিয়েছিলে? রাজশাহীতে গিয়েছিলাম এবং গানটি গেয়েছে রাজশাহী ইউনিভার্সিটির একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান। তো এই দুজন যেহেতু রাজশাহীতে, দুজনকে আমি টেনে না এনে আমি নিজেই গিয়েছি সেখানে এবং গিয়ে সেখানে হলো যে তখন চোখ উঠার একটা সময় ছিল বলে সিঙ্গারের চোখ উঠেছিল, তার সাথে দেখাও হয়নি, কিন্তু যিনি সুর করেছেন তার সাথে আমার দেখা হয়েছে এবং ওই গানটির পুরোটাই মডেলিং করেছি রাজশাহীতে আমি। সেই পদ্মার পাড় কি যে অদ্ভুত সুন্দর। তো আইবাঁধের উপরে হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে, চারুকলা ডিপার্টমেন্টে। পাবলিশ হয়েছে গানটা? না, গানটা 2 বছর আগেই তৈরি হয়েছে, শুধু শুটিংটা হয়নি। তুমি যে পারফর্ম করলে এটা কি পাবলিশ হয়েছে? না, এখনো হয়নি, এখনো হয়নি। তোমার ইউটিউবে তো পাবলিশ হবে, সেটা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে লিংক দিও, আমরা আমাদের টাইম টিভিতে এটা অন এয়ার করব। হ্যাঁ, কিন্তু 4টি কবিতা রেকর্ডিং করেছি আবৃত্তি মেলার সাথে, সেখানে মিউজিক ভিডিওতে আবার আমি নিজেই মডেল ছিলাম। তো সেগুলো আবৃত্তি মেলাতে প্রকাশিত হয়েছে, 3টা প্রকাশিত হয়েছে, আরো একটা বাকি আছে। তো আবৃত্তি মেলায় গেলে তারা দেখতে পারবে আমার স্বরচিত কবিতা, আমার কণ্ঠে আবৃত্তি এবং আমি সেখানে মডেল ছিলাম। আচ্ছা, মানে এটা কি আবৃত্তি মেলার ইউটিউবেও পাওয়া যাবে? হ্যাঁ, আবৃত্তি মেলার ইউটিউবে পাওয়া যাবে এবং প্রযোজনায় নির্দেশনায় ছিলেন আমাদের সবার প্রিয় মাহি ভাই। হ্যাঁ, আমার অনেক স্মৃতি মাহি ভাইয়ের সাথে, তোমারও নিশ্চয়ই। আচ্ছা, তোমার বইগুলো একটু দেখি, আমাদের দর্শকদের একটু একটু করে তোমার বই দেখাও। অবশ্যই, এটা আমার 2019 সালে। আচ্ছা, আমি বরং তোমার বইগুলো একটু দর্শকদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ মাই সোল, আমি এক খণ্ড বাংলাদেশ। আচ্ছা, তারপরে পরের বইটা হচ্ছে এখানে আছে নুনের দুঃখ, মৌ মধুবন্তী। মৌ মধুবন্তীর বইগুলোর নামগুলোও খুব সুন্দর, খুব কাব্যিক নাম, মানুষটা যেমন কাব্যিক সেরকমই। এই নুনের দুঃখটা নিয়ে কিন্তু আসলে অনেকের অনেক ঝাঁঝালো প্রশ্ন ছিল, বিদঘুটে প্রশ্ন ছিল, কিন্তু একজন মানুষ এর এত স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিক থেকে ব্যাখ্যা করেছেন, তিনি হলেন বাউল শফি মন্ডল, যিনি আমার লেখা প্রথম গান গেয়েছিলেন দিনু বসাক মন। এবং এই দিনু বসাক মনের অর্থটা কি সেটাই কিন্তু কয়েক হাজার লোক হয়তো জানতে চেয়েছেন সবার কাছে, যে অস্থির মন। তো তিনি এই নুনের দুঃখের একটা জন্ম এবং এই পথ চলা, তার ভেতর থেকে কিন্তু আমরা যেখানেই জন্ম সেইখানে আবার মৃত্যুর দিকে ধাবিত হই, সেই জিনিসটাই তিনি ব্যাখ্যা করেছেন। তারপরে জীবনটা তো এইরকমই, এটা তো আসলে একটা সাইকেল, একটা সাইকেল। হ্যাঁ, তো নুন তো আসলে যে পানি থেকে জন্মায়, নুন সে পানিতে পড়লেই আবার গলে যাচ্ছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে সেখানে। আমাদের জীবনটাও তো আমরা মাটি থেকে, যে মাটি থেকে আসি আবার সেই মাটিতেই তো ফিরে যাচ্ছি কিন্তু। তো সেটাই। তারপরের বইটা ডিয়ারলি এলোন, এটা হচ্ছে একেবারে করোনার সময়ে ইংরেজিতেই লেখা। আচ্ছা, এটা অনুবাদ নয়, এটা সরাসরি ইংরেজিতেই লেখা। ডিয়ারলি অ্যালোন, মধুবন্তী। তো আচ্ছা, এটার সাবজেক্টটা কি ছিল? এটার সাবজেক্টটাতে হচ্ছে যে এই যে আমি ঘরে একেবারে হ্যাঁ, কারণ অনেকেই হয়তো দেখা গেল দাওয়াত খেয়েছে, অনেক কিছু ইয়ে করেছে, তারা মাঝে মাঝে বন্ধুরা বলতো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমরা পার্টিতে যাচ্ছি, কিন্তু আমি একটা মানুষ ছিলাম যে 8ই মার্চ ঘরে ঢুকেছে 2020 সালে এবং 2022 সাল পর্যন্ত আমি ঘরেই ছিলাম। এবং তুমি ওই সময় অনেক প্রোডাক্টিভ কাজ করছো অনলাইনে, সেটা আমরা দেখেছি। আচ্ছা, তোমার এই বইটা অ্যামাজনেও পাওয়া যায়, মৌ মধুবন্তী ডিয়ারলি অ্যালোন, মৌ মধুবন্তী, এটা অ্যামাজনেও আছে। আচ্ছা,
হ্যাঁ, তো ওটার তার আগে একটা লিখেছিলাম ক্লিভেজ ক্লাইমেট, সেটাও কিন্তু পাওয়া যায় অ্যামাজনে, সেটার এখানে প্রিন্টেড কপিটা নেই আমার কাছে। তো এটা লিখেছি মূলত যে এই যে ডিয়ারলি এলোন মানে হচ্ছে আমি যে ঘরে থাকছি সেটা আমি স্বেচ্ছায় থাকছি, আমাকে প্যান্ডেমিক কিন্তু বাধ্য করেনি, আমি নিজে সেটাকে একটা রোল মডেল করবার জন্য যে পৃথিবীতে মানুষ চাইলে যেভাবে যে কোনো অবস্থাতে থাকতে পারে, এবং এই যে ফেসবুক, এই যে ইন্টারনেট, তার কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমি প্যান্ডেমিকের কাছেও কৃতজ্ঞ, কারণ প্যান্ডেমিকে পুরো 2 বছর আমাকে একটা নতুন জীবন, আমি একজন সামাজিক মানুষ, আমি একজন পিপল পারসন, সেই আমি পিপল কোথায় পেয়েছি? ভার্চুয়াল লাইফে পেয়েছি। এবং 30 জন মহিলাকে নিয়ে আমার প্রতি সপ্তাহ 2টো প্রোগ্রাম হতো, যে এডুকেশনাল প্রোগ্রাম হতো, তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে এই যে একা থাকা, সে সময় তারা কি করবে, কি করে তারা সময় কাটাবে, এবং ওন টাইম। আমরা দেখেছি যে তুমি ভার্চুয়ালি অনেক প্রোগ্রাম করেছো এবং গোটা ভার্চুয়াল জগৎকে উদ্বুদ্ধ করেছো। সেই জায়গায় আমি আমার পরের প্রশ্নটাতেই আসলে আসছি, তোমার কথাতেই ফিরে আসছি, যে বাংলাদেশি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, মানে বাংলাদেশে এবং প্রবাসে নারীর ক্ষমতায়নকে তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখো? কতটা আছে, অর্জিত হয়েছে, বা আর কতটা অর্জনের বাকি? অর্জনের কোনো শেষ নেই, ভালোর যেমন কোনো শেষ নেই, অর্জনের শেষ নেই। কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টে এখনো আমাদের অনেক দূর বাকি। দেখো, আমাদের জন্য সিমন দা ভিভর যে এক্সিস্টেন্সিয়ালিজম, সেকেন্ড সেক্স লিখে যাওয়ার পরেও কিন্তু আজকেও কিন্তু উমেন তার নিজের অধিকার সম্বন্ধে সচেতন নয়। আমি যে কথাটা বলি যে তুমি বিলিভ করো যে তুমি তোমার মা বাবার কাছে স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছো, যেমন তোমার ভাই জন্মগ্রহণ করেছে স্বাধীনভাবে, তুমিও সেই একই অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে। একই মায়ের বুকের দুধ তুমিও যেমন পান করেছো, তোমার ভাইও পান করেছো। তো তোমার স্বাধীনতা আরেকজনকে দিয়ে সেটা দলিত মথিত হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস কেন করছো না? কিন্তু পুরুষতান্ত্রিকতার কাছের দেয়াল তো সব জায়গাতেই আছে। না, সেটা আছে, কিন্তু আমি যদি বিশ্বাস করি যে আমি স্বাধীন, তাহলে কিন্তু সেখানে আমি অনেকটুকুই কিন্তু এগিয়ে যাব। কারণ এম্পাওয়ারমেন্টের এইটা মূল জিনিসটা হচ্ছে যে আমি বিশ্বাস করি আমি স্বাধীন কিনা। কিন্তু আমি যদি সারাক্ষণই বলি যে আমার অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না, আমার স্বাধীনতা নাই, তাহলে তো তুমি স্বাধীন, তুমি নিজেকেই কিন্তু পরাধীন করছো। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বলছিলাম যে উইমেন এম্পাওয়ারমেন্টটা, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যেটা যে সেখানে অনেক সেমিনার হচ্ছে, সভা হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু আমি যেটা দেখলাম উইমেন, আমি অনেক বছর টিভি মিডিয়ার সাথে, টিভি জার্নালিজম, আমি যেটা দেখলাম আপার লেভেল আর লোয়ার লেভেলের মধ্যে সেই ব্যাপারটা আছে, কিন্তু মিডল ক্লাসে তো সারা পৃথিবীর ভোকাল, কিন্তু মিডল ক্লাসে আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট কতটা? নো, তাদেরকে আমার এমনটা প্রায়ই শুনতে যে না আমার হাজবেন্ড এটা পছন্দ করছে না, তার অনুমতি নিতে হবে। এইটা আসলে শুরু হতে হবে সেমিনার সিম্পোজিয়াম নয়, ঘর থেকে। আর উইমেন এম্পাওয়ারমেন্ট মানে তো আসলে ফাইট না, ইটস আ রেসপেক্ট। বর্তমানে আমি একটা প্রজেক্টে কাজ করছি টরন্টোতে, সেটা হচ্ছে ফাইট মিসোজিনি। তো সেই ওয়ার্কশপে আমি সেদিন বলেছিলাম, দেখো ফাইট মিসোজিনি মানে এই না যে তুমি পুরুষতান্ত্রিকতার সাথে ফাইট করছো, তুমি তোমাকে কিন্তু একজন নারী হিসাবে সেখানে এস্টাবলিশড করছো, সম্মানিত করছো। কারণ আমরা কখনোই পুরুষের বিপক্ষে গিয়ে কিন্তু উমেন এম্পাওয়ারমেন্ট করছি না, না সেটা মানবতা না। কারণ আমাদের এই দুইটা যে জেন্ডার আছে, দুইটা জেন্ডারকে একই মানে আকাশের নিচে থাকতে হবে, একই সমাজে থাকতে হবে। শুধু নিজেরটাকে গ্রো করো, তোমারটা যখন গ্রো হবে তখন অটোমেটিক্যালি কিন্তু আমরা সমানে আসবো একটা জায়গায়। একটা জিনিস, তুমি অনেক বছর ধরে প্রবাসে আছো, 3 দশকের বেশি সময় ধরে, আমারও বেশ অনেক দিন হয়ে গেল। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে বাঙালি সমাজে কিন্তু নারীদেরকে সবসময় শেখানো হয় যে তোমাকে শুধু ত্যাগ করতে হবে, ত্যাগ শুধু দিয়ে যেতে হবে। লাইক তোমার মনে আছে ঋতিক ঘটকের সেই সিনেমা মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারাতে যে সুপ্রিয়া চৌধুরীর যে রোলটা, শুধু স্যাক্রিফাইস, সেটা তো অনেক দিন আগের কথা, কিন্তু এখনো। আমি একটু শেষ করছি, তুমি কি প্রবাসে এসে দেখেছো যে এখানে কিন্তু শেখায় সেলফ লাভ, সেলফ রেসপেক্ট? হ্যাঁ, রাইট, ওকে, এখানে এসে শেখায়, কিন্তু তারা তো শিখছে না যে সেলফ লাভ। এই 2 বছর ধরে কিন্তু 30 জনের মধ্যে হয়তো আমি প্রকৃতপক্ষে 10 জনকে শেখাতে পেরেছি যে ডেইলি নিজেকে বলবো আই লাভ ইউ। তো আমাকে আমি ভালোবাসি, তুমি দেখো না, আয়নায় নিজেকে দেখো, নিজেকে স্পর্শ করো, বলো আই লাভ ইউ। তো নিজেকে যদি আই লাভ ইউ বলতে পারো, দেন তুমি অপরকে বলতে পারবে। আর তুমি যে এই বইটার কথা বলে, তুমি তো তার মানে এখানে ফোকাস করেছো মি টাইম,
নিজের সাথে নিজে আড্ডা দেয়া। হ্যাঁ, আমার তো ভীষণ প্রিয় নিজের সাথে নিজে আড্ডা দেয়া, তোমারও আমি জানি সেটা। খুব চমৎকার বলেছো। তুমি আমাকে সংক্ষেপে একটু বলো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে তোমার কোনো এক্সপেরিয়েন্স বা। প্রচন্ড এক্সপেরিয়েন্স আছে ডোমেস্টিক ভায়োলেন্স, যে এই বিদেশে এরকম একটা ডেভেলপড কান্ট্রিতে থাকতে পারে সেটা বাংলাদেশে বসে কখনো কল্পনা করতে পারি না, কারণ আমি এমন কোনো পারিবারিক পরিবেশে বড় হই না যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স আমি এক্সপেরিয়েন্স করেছি, এবং বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে কখনো এইসব বিষয়ে কথাই হয়নি। কিন্তু এই দেশে যখন প্রবাসী এসে যখন এটাকে একটু ওপেনলি দেখেছি, শকড হয়েছি, প্রচন্ড শকড হয়েছে, এবং সেই পথ দিয়ে আমি নিজেও হেঁটেছি। কিন্তু তবে আমি একটা কথা বলি যে এখানে আসলে দিক হারা হয়, দিশে হারা হয়, দুই পক্ষেরই কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে অনেক রকম টান থেকে যায়, টানাপোড়েন থেকে যায়, এবং এক পক্ষ ভয় পায়। আমি কোনো পক্ষকে এখানে নাম ধরে বলছি না, এক পক্ষ দেখা গেল কোনো পরিবারে যে সে ভয় পাচ্ছে, না জেনে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আরেক পক্ষ ভাবছে যে সে বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, কোনো পক্ষ চায় যে ও আমরা তো বিদেশে এসেছি, এইখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটা কোনো ব্যাপার না, এইখানে ড্রিঙ্ক করা কোনো ব্যাপার না। কিন্তু এগুলাতে সোসাইটিতে দেখা গেল কি কোথাওই কিন্তু সমানে সমানে দুজন মেয়ে, একটা হাই মেয়েকে দেখা যাচ্ছে ঘরবন্দি করে রাখা হচ্ছে, তাকে চাকরি করতে দেওয়া হচ্ছে না, তাকে শুধু রান্না খাওয়ার মধ্যে, বাচ্চা পালার মধ্যে কিন্তু সীমাবদ্ধ করে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে সেই মানুষটার ভিতরে যে ট্যালেন্ট আছে ওটা তো ওকে পীড়া দেয়, সেই পীড়া দেওয়া থেকে কিন্তু সে একটা সময় রুখে দাঁড়ায়। হেনরি কিপসনের নোরা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে। ঘর ছেড়ে বেরোনোর কিছু নই, নিজেকে মর্যাদা দিলে, নিজেকে শ্রদ্ধা করলেই তখন সেই ভ্যালুস গুলোকে এস্টাবলিশ করা যায়। মো, আমরা কিন্তু অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তোমাকে তো আমার ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিই। তোমার একটু কবিতা শুনতে চাই। কবিতা শোনার আগে আমি শুধু বলবো যে সোশ্যাল এম্পাওয়ারমেন্টে মেয়েদেরকে পারিবারিকভাবে এম্পাওয়ার্ড হইতে হবে, তাদেরকে সোশ্যালি এম্পাওয়ার্ড হইতে হবে, এডুকেশনালি এবং ওয়ার্ক প্লেসে কিন্তু এম্পাওয়ার্ড হইতে হবে। ওয়ার্ক প্লেসে যাওয়া মানেই কিন্তু তারা মাথা নত করে থাকবে না, সুতরাং তারা যেন তাদের ওয়ার্ক প্লেসেও মাথা উঁচু করেই কাজ করে, এবং কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কোনো অ্যাকসেন্ট যেন তাদেরকে কখনো পিছপা না করে, সেই জায়গাটায় থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে মর্যাদা দিতে জানতে হবে, আত্মমর্যাদাটা প্রতিষ্ঠা করতে হবে। একদম, তো ওইটাই মেয়েদের আগে বুঝতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্ট সেদিক থেকেই কিন্তু, যেমন ধরে স্বাভাবিক বই বের করতে গেলে কিন্তু কতজন নেগেটিভ বলে যে বই বের করো না, এই যে হাইকু ব্লেজ বের করতে গিয়েছে, কতজন বলেছে যে এটা হাইকু হবে না, এটা মইকু হবে, তারপরে এটা কিছু না, এটা কেন হবে। কিন্তু আমি আমার চ্যালেঞ্জে, এবং এই প্রচ্ছদটা নিয়েও কিন্তু দেখো অনেকের কিন্তু আক্ষেপ ছিল যে এটা কোনো প্রচ্ছদ হলো, কিন্তু আমি বইটা বের করার পরে কিন্তু প্রত্যেকেই এটাকে স্বাগত জানিয়েছে এবং পছন্দ করেছে। ফলো ইওর হার্ট, আই ডু হোয়াট আই ফলো মাই হার্ট। সেক্ষেত্রে তোমাকে আমি আরেকটু মনে করে দিই, অপর্ণা সেন বরেণ্য চলচ্চিত্রকার, অভিনেত্রী এবং চলচ্চিত্রকার। 80 দশকের শুরুতে তিনি যখন 36 চৌরঙ্গি লেনের স্ক্রিপ্ট লিখেছিলেন, তার অনেক বন্ধু, পুরুষ বন্ধু তাকে বলেছে এটা কিছুই হয়নি, তুমি ট্রাঙ্কে বন্দি করে রাখো। অপর্ণা শুধু বললো আচ্ছা ঠিক আছে, এটা তো কিছু হয়নি, আমি জাস্ট একটু মানিক কাকু মানে সত্যজিৎ রায়ের কাছে গিয়ে এটা দেখাবো। সত্যজিৎ রেখে আসলেন, 3 সপ্তাহ পরে ফোন দিয়ে বললে তোমার এটা ভালো হয়েছে, তুমি কাজটা করো। সো মানুষের কথা পড়ে থাকলে, দমে থাকলে অবশ্যই চলবে না, সেটাই। কিন্তু আমি মানুষের কথা নেব, মতামত নেব, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি আমার জাজমেন্টটাকে ব্যবহার করব, কিন্তু হ্যাঁ সেদিক থেকে হবে যেটা। এবং আরেকটা জিনিস এখানে উমেন এম্পাওয়ারমেন্টের কথা যদি বলো দিমা, সেটা হচ্ছে যে উমেন টু সাপোর্ট উমেন। এক্স্যাক্টলি, উমেন যদি উমেনকে সাপোর্ট না করে, সেখানে কয়েকটা পয়েন্ট আমি তোমাকে বলি যে আনঅ্যাপোলোজাইজলি ইউ টেল ইউরসেলফ দ্যাট আই লাভ মাইসেলফ। এখানে তোমার কোনো অ্যাপোলজির ব্যাপার নেই, কিন্তু তারপর তুমি সাপোর্ট করবে অন্য মেয়েদেরকে, এন্ড দেন শেয়ার ইউর স্টোরিজ টু ইন্সপায়ার দ্য আদার। এটা তোমার ভিতরে রেখে দেওয়া, তো শেয়ার করবে এর জন্য যে একটা দীপ শিখা তুমি জ্বালছো, সেরকম ভাবে কিন্তু গো এগেইনস্ট দ্য স্ট্যাটাস কো, দেয়ার ইজ নো স্ট্যাটাস কো, উই অল আর উমেন। তুমি কোন লেভেল থেকে আসছো, যেমন বাংলাদেশের কথা বলেছো যে হায়ার লেভেল এবং দ্য লোয়ার লেভেল, মিডল ইয়েতে থাকে না কেন, এই দুইটা গ্রুপে কিন্তু সবসময় সবকিছুর ভিতরে থাকে। কিন্তু আমরা যখন রিসার্চ করছি, আমরা যখন সার্ভে করছি, হয় আমরা লোয়ার লেভেলে যাচ্ছি নাহলে আপার লেভেলে যাচ্ছি, কারণ মিডল ক্লাস এখানে পার্টিসিপেট করতেই চায় না। কিন্তু এটাতে সেলফ এস্টিমের একটা ব্যাপার রয়েছে, পার্টিসিপেট করা দরকার। কিন্তু যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনে যদি চেঞ্জ আনতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের মিডল ক্লাসকে কিন্তু ধরতে হবে, and continue to grow as a person.
তুমি যদি অ্যাজ এ পার্সন হিসেবে গ্রো না করো তাহলে কিন্তু তোমার কখনোই কিন্তু সেকেন্ড সেক্স হয়ে থাকতে হবে, বাট উই আর নট সেকেন্ড সেক্স। ওকে, এখন মেরি কমের কথা বলছি, যিনি 6 বার কিন্তু তার ইয়েতে ম্যাগনিফিসেন্ট মেরি এইভাবে তিনি খ্যাত হয়েছিলেন, এবং বক্সিংয়ে অ্যামেচার একজন বক্সিং হিসাবে 6 বার তিনি চ্যাম্পিয়ন হয়েছেন কোনো সাপোর্ট ছাড়া। কিন্তু তো সেটা কেন? আমি ইন্ডিয়ান রিয়েলিটি শোতে দেখেছি একটা মহিলাকে তার হাজব্যান্ড বলেছে ঘরে বসে কি করবা, চলো আমার সাথে এক্সারসাইজ করবা। সেই এক্সারসাইজের কারণে আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে, মানে লিফটিংয়ে সে 360 পাউন্ড সামথিং সে লিফট করতে পারে। তো এই যে তার এই সুযোগ পেলে মেয়েদের প্রচুর ট্যালেন্ট আছে, তারা কিন্তু সুযোগ কারোর জন্য কারো কাছে চেয়েও না। আমি বলবো প্রত্যেকটা নারী তোমার নিজের ট্যালেন্টকে নিজে এক্সপ্লোর করো, নিজে এটাকে প্রকাশ করো, নিজের সুযোগ নিজে তৈরি করো, কারো কাছে চেয়েও না। হ্যাঁ, যে দরজা খুলে দাও তারপর ঢুকবো না, দরজা খুলতে শেখো। এটাই হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট। ওয়ান্ডারফুল। তুমি কবিতা শুনতে চেয়েছো, দর্শক আমরা এখন মৌ মধুবন্তীর কবিতা শুনবো, ইংরেজি এবং বাংলা। ঠিক আছে, তুমি কি চাও যে প্রথমে ইংরেজিটা পড়ি তারপরে বাংলা? ঠিক আছে, ডিয়ারলি অ্যালোন থেকে একটা কবিতা পড়ি। দেখে পড়তে গেলে তো চশমা পড়তে হয়, প্রবলেম। সেটা একটা বিরাট প্রবলেমই। চশমা পড়লেও তোমাকে সুন্দর লাগে। থ্যাংক ইউ, তোমার দেখার চোখ যে সুন্দর সেই জন্য। তো হোয়াট ইজ আ পোয়েট? আমরা তো নিজেরাই কিন্তু আসলে জানি না। নারী যেমন জানে না যে সে আসলে কে, সেরকম ক্ষেত্রে লেখকরাও কিন্তু অনেক সময় জানে না। ইভেন তো নারী অনেক লেখা লেখে, কবিতা লেখে, কিন্তু বলবে যে আমি কবি কিনা আমি জানি না। তো আমি সেই জন্যই কিন্তু এই কবিতাটা লিখেছি। ইটস নট আ পিস অফ মাইন্ড, ইটস আ পিস অফ মাইন্ড। A poet can write a piece of mind, while a poet does not have peace of mind. Mind blows away. Poets submerged in depths of thoughts, when thoughts create turmoil like tornadoes. A mesmerizing poem gets outpoured. A poet shouldn't have peace of mind. A realm of calmness can never put together smashing creativity. It needs burning, cracking, incinerating repentance to get an explosion of its thinking monarchy. A mountain never raised without any scuffle. An ocean never went deep down to the earth without falling into parts. The fluctuating temperature of the core mantle of the planet may be rise to 4,400 degrees Celsius. Can anyone imagine how intense heat a poet needs to create that peace of mind? At the very center of the sun, temperature crushes 27 million degrees Fahrenheit. Burning the reason to that degree can only bring the world-renowned poem for a poet. Never thousands of poems day and night hybrid production. Poetry has no factory. Poetry has no boss or owner. It's the poetic nature of a human. Feel that heat and depth in your core point before saying you are a poet. ওয়ান্ডারফুল, বিউটিফুল। এখন আমাদের জন্য আরেকটা বাংলা কবিতা পড়ো। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। একদমই, যেহেতু আমরা আজকে এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং আমরা নির্যাতনের কথা বলছি, আমি সেখানে একটি কবিতা পড়ব, সেটি হচ্ছে নারী হোক বিজয়ের প্রতিপাদ্য। সেটি আমার আমি একখণ্ড বাংলাদেশ, এটার একটা কারণ আছে। আমি একখণ্ড বাংলাদেশ আমি একটুখানি বলে নেই তার আগে, যে আমি অনেক দিন দেশে যাইনি, 26 বছর দেশে যাইনি। তো অফটেন লোকেরা আমাকে বলতো যে আমি বাংলাদেশকে ভালোবাসি না, আমি হার্টলেস। তো আমি শুধু জানি দেশকে ভালোবাসতে দেশের কাছে যেতে হয় না, কাউকে ভালোবাসতে। আমি জিওগ্রাফির স্টুডেন্ট হিসাবে জানি ভৌগোলিক দূরত্ব কিছুই না, যেখানে মেন্টাল ডিস্টেন্স। আর আজকের দিনে তো .com এর যুগ। ডক্টর ইউনুস বলেছিলেন যে .com এর যুগে ডিস্টেন্স ইজ নাথিং। সো এখানে নারী হোক বিজয়ের প্রতিপাদ্য, এটি একটি কবিতা আমি পড়ছি। লাল সবুজের পতাকা শুধু স্বাধীনতার নিমিত্ত নয়,
একটি নদী শুধু জলের আধার নয়, একটি আকাশ শুধু মেঘের ঘর বাড়ি নয়, একটি জাতি শুধু মানুষের সম্মিলন নয়, একখণ্ড ভূখণ্ড সার্বভৌম রাষ্ট্র নয়, একটি যুদ্ধ কেবল নারী ও শিশু হত্যা নয়, একটি বিজয় দিবস কেবল আনন্দ ও কবিতা আর বক্তৃতা নয়। তাহলে পতাকা, নদী, জাতি, ভূখণ্ড, যুদ্ধ ও বিজয় দিবস বলতে আমরা কি বুঝব? প্রতি বছর 16 ডিসেম্বর আমরা সম্মিলিত হচ্ছি, গান, কবিতার, বক্তৃতায় মাইক ফাটিয়ে দিচ্ছি, তবু বিহঙ্গ আমরা, খণ্ড বিখণ্ড, বিচ্ছিন্ন চেতনায় আমাদের জাতীয় দিবস প্রস্ফুটিত নয়। প্রত্যেকেই একটি সংগঠন, প্রত্যেকেই বিজয় নিয়ে গর্ব করে। দিগন্তে চলছে কাল সাপের ছোবল, হতাশা, বিভেদ আর বিচ্ছিন্নতাবাদের নৃশংস খেলা। খেলছে খেলারাম, আহমেদ, মোহাম্মেদ, সুকি ও রোহিঙ্গা জনগোষ্ঠী, যুগপৎ সকলেই। বাঙালির চেতনায় আসুক বাঙালির জ্ঞান, বাঙালির ধ্যান ঈর্ষাহীন চিন্তামৃত, আমাদের শিল্পীগুলো হোক একাত্ম, কবিরা হোক মহিমাময় কবিতার সম্পূরক বন্ধু, মৈত্রী বন্ধনের শুভময় অভ্র ধ্যান, আমাদের রাজনীতি হোক খোলা আকাশের নিচে বৃষ্টি ধোয়া, আমাদের নারীগুলো হোক সত্যিকারের মা, আর পুরুষগুলো হোক লিঙ্গ বৈষম্যহীন মানবিক। ঈশ্বরের কাছে জিজ্ঞেস করেও উত্তর মেলেনি। পুরুষেরা ধর্ষণ কাজে লিপ্ত হয়, ধর্ম দেশ ভাগ করে নেয়, রাজনীতি, নৃশংসতা, চূড়ান্ত অত্যাচারের পর খুন আর খুনের রক্তে উর্বর মাটিকে রাঙা করে, কলুষিত করে। ঈশ্বর ঘুমায় যখন শিশু খুন হয়, ঈশ্বর ধ্যানে বসে যখন নারী ধর্ষিত হয়, অথচ আমরা ব্যাস বিজয়ের নেশায় গুটি কয় সাপলুডু কবি ও ছবি মঞ্চে আসি, কবিতা হাতে ঘুমন্ত কি জাগ্রত? তাও প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেটের ভেতরে। কোথাও কোনো সত্য নেই, সুন্দর নেই, লাল গালিচা দেখলেই মনে হয় এই তো এলো খুনের ছুরি হাতে নিয়ে একদল দাঙ্গাবাজ, জঙ্গিবাজ। গালিচা থেকে নামলেই সবকিছু শুনশান, শূন্য। হা হা ঢোল বাজে, দামামা চলে, আবারও হল্লা, পুরোহিত মোল্লা, আবারও খুন, আবারও ধর্ষণ, রোহিঙ্গারা দেশহারা, মানবিকতা দিশেহারা। বিশ্বব্যাপী একটা গণজাগরণ চাই, বিশ্বব্যাপী একজন দিক নির্দেশক চাই, চাই চেতনায় নতুন জোয়ার। রমনা রেস কোর্স ময়দান থেকে সারা বিশ্বে আজ বিজয় দিবসের মহান আলোচনা, সারগর্ব বক্তৃতা, আহ্বান ছড়িয়ে দাও, চোখ মেলে দেখো, দেখতে পাচ্ছ? পতাকা স্থবির, উঠছে না, পতাকা গম্ভীর, হাসছে না, পতাকা মুখ, কাঁদছে না, পতাকার মশাল জ্বলছে না, পতাকা নীরবে লিখছে মানুষের গল্প। পতাকা বলতে চাইছে, নারী যেদিন হবে পতাকার গদ্য, সত্যিকারের বিজয় আসবে সেদিন। পতাকার বিজয় হবে সেদিন প্রতিপাদ্য। নারীও পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নারীও পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, নারীও পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। অপূর্ব, অপূর্ব। এরপরে আর কথা চলে না, খুব রেশের মধ্যে আমরা ডুবে গেলাম। দর্শকও তোমাকে অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। টাইম টেলিভিশন এবং তোমার সুজয়িতা অপরাজিতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক শুভকামনা জানাই। এখানে অনেক জয়িতাদের সমাবেশ ঘটুক, আরো নারীরা অনেক বেশি সক্ষম হয়ে উঠুক। আশা করি আমরা তোমাকে আবারও পাবো। নিশ্চয়ই, এ দেখাই শেষ দেখা নয় তো, কখনোই না। এত ভালোবাসা কি রেখে দেওয়া যায়? অনেক ভালোবাসা তোমার জন্য, তোমার জন্য এবং দর্শক শ্রোতা বন্ধুরা তোমাদের সকলের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে জয়িতা অপরাজিতা। আমাদের জয়িতা অপরাজিতা ছিলেন মৌ মধুবন্তী। আমি জানি আপনারা মন দিয়ে
আমাদের আড্ডাটা দেখেছেন এবং আমাদের এই চমৎকার কথোপকথন আলাপচারিতা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা এবং সবসময় নিজেকে ভালোবাসবেন, নিজের চারপাশকে ভালোবাসবেন। কেবল ভালোবাসা দিয়েই পৃথিবীকে জয় করা যায়। আজ এ পর্যন্তই।